এবার পাহাড় ভেঙে তৈরি হচ্ছে নতুন আরেক রাষ্ট্র। দর্শক, সাজেক ভ্যালির ভাসমান মেঘ কিংবা বান্দরবনের নীলগিরির মনোরম দৃশ্য, এগুলো দেখে যারা পাহাড়ের প্রেমে পড়েন তারা কি কখনো কল্পনা করতে পারেন এই অপরূপ সৌন্দর্যের ঠিক নিচেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অন্ধকার জগৎ? আমরা যারা সমতলে বসে পাহাড়ের রোমান্টিকতা খুঁজি তারা ঘুণাক্ষরেও জানি না যে বাংলাদেশের মানচিত্রের ১ দশমাংশ জুড়ে নীরবে গড়ে উঠেছে সম্পূর্ণ ভিন্ন একটি শাসন ব্যবস্থা। এমন এক ব্যবস্থা যেখানে স্বাধীন বাংলাদেশের সংবিধান যেন অনেকটাই অসহায়, যেখানে দিনের বেলায় ওড়ে লাল সবুজ পতাকা আর রাতের আধারে চলে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্রের মহড়া এবং ভিনদেশি গোয়েন্দাদের স্যাটেলাইট ফোনের গোপন নির্দেশ। দর্শক, আজ আমরা এমন এক ভূকৌশলগত গোলকধাঁধায় প্রবেশ করতে যাচ্ছি যার পরতে পরতে লুকিয়ে আছে আন্তর্জাতিক থ্রিলারকেও হার মানানোর কিছু ভয়ঙ্কর সত্য। আজ আমরা জানব কিভাবে দিনের পর দিন বাংলাদেশের বুকের ভেতর তিল তিল করে গড়ে তোলা হয়েছে পাহাড়ের ভেতর আরেক রাষ্ট্র। দর্শক, যে কোনো স্বাধীন রাষ্ট্রের মন্ত্রী বা সমমর্যাদার পদে বসতে হলে প্রথমে প্রধান শর্তটা কি? অবশ্যই তাকে রাষ্ট্রের একজন বৈধ নাগরিক হতে হবে। কিন্তু পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে যেন রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত সমীকরণ মুখ থুবড়ে পড়ে আছে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, যাকে মানুষ সন্ত লারমা নামেই বেশি চেনে, তার বিষয়টি একটু খেয়াল করুন। ১৯৯৭ সালের শান্তি চুক্তির পর থেকে দীর্ঘ ২.৫ দশক ধরে তিনি এই পদে আসীন। তিনি ভোগ করছেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা এবং সমস্ত রাষ্ট্রীয় প্রোটোকল। কিন্তু রাজনৈতিক অঙ্গনে এবং গোয়েন্দা মহলে একটি অত্যন্ত বিস্ময়কর তথ্য প্রচলিত আছে। বলা হয়, দীর্ঘ ২৪ বছর ধরে বাংলাদেশের এই বিশাল অঞ্চলের ছায়াশাসক হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি নাকি বাংলাদেশের আনুষ্ঠানিক নাগরিকই ছিলেন না। বিভিন্ন সূত্র মতে ২০২১ সালে এসে তিনি প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা নাগরিকত্বের জন্য আবেদন করেন, অর্থাৎ একজন প্রতিমন্ত্রী যিনি বাংলাদেশের নাগরিকই ছিলেন না। এখন প্রশ্ন হলো, যদি সত্যি এই তথ্য বিন্দুমাত্র সত্য হয়ে থাকে, তবে ১৯৯৭ সাল থেকে শুরু করে ২০২১ সাল পর্যন্ত কোন অধিকারে, কোন পরিচয়ে তিনি রাষ্ট্রের এত বড় একটি পদে বসেছিলেন? এই দায়ভারটা আসলে কার? কেবল কি শান্ত লারমার, নাকি সেই সব নীতি নির্ধারকদের যারা এই স্পর্শকাতর অঞ্চলের চাবি তুলে দিয়েছিলেন এমন একজনের হাতে, যার সাথে ভিনদেশি গোয়েন্দা সংস্থাগুলোর ওঠা বসার খবর রয়েছে? বাংলাদেশের সংবিধান অত্যন্ত স্পষ্ট। দেশের যে কোনো নাগরিক টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত স্বাধীনভাবে বসবাস করতে পারবে এবং সম্পত্তিও কিনতে পারবে। কিন্তু আপনি যদি পার্বত্য চট্টগ্রামে এক টুকরো জমি কিনতে চান, তবে আপনি সেটি পারবেন না, কারণ আপনি সেখানে বহিরাগত। অথচ পাহাড়ের যে কোনো বাসিন্দা ঢাকার গুলশান বা বনানীতে অনায়াসেই জমি কিনতে পারবে। ভাবতে পারেন বিষয়টা? একই দেশের ভেতরের এমন ভয়ঙ্কর বৈষম্য কিভাবে সম্ভব? এর পেছনে রয়েছে ১৯০০ সালের ব্রিটিশদের তৈরি করা পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বা চিটাগং হিল ট্রাক্টস ম্যানুয়াল। ব্রিটিশরা তাদের চিরাচরিত ভাগ করো এবং শাসন করো এই নীতির অধীনে পাহাড়কে সমতল থেকে আইনিভাবে বিচ্ছিন্ন করে রেখেছিল। অবাক করার বিষয় হল, ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও ১৯৭১-এর সংবিধানের চেয়ে পাহাড়ে এখনো সেই ১২৪ বছর পুরনো ব্রিটিশ আইনি শাসনেই প্রাধান্য পাচ্ছে, যেখানে এখনো হেডম্যান আর কারবারিদের রাজপ্রথা চলে, যেন এটি বাংলাদেশের অংশ নয়, বরং ব্রিটিশদের লিজ দেওয়া কোনো স্বাধীন জমিদারি। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর অস্ত্রটি কোনো আগ্নেয়াস্ত্র নয়, এটি হলো একটি শব্দ, যা হলো আদিবাসী। ১৯৯৭ সালের শান্তি চুক্তিতে পাহাড়ের ক্ষুদ্র জনগোষ্ঠীগুলোকে স্পষ্টভাবেই উপজাতি বা ট্রাইবাল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। চাকমা, মারমা, ত্রিপুরা সহ পাহাড়ের প্রতিটি জনগোষ্ঠীর রয়েছে নিজস্ব সমৃদ্ধ সংস্কৃতি। কিন্তু ২০০৭ সালের পর থেকে হঠাৎ করেই পশ্চিমা এনজিও এবং আন্তর্জাতিক সংস্থাগুলো কোটি কোটি ডলার ঢালতে শুরু করে এই উপজাতি শব্দটিকে আদিবাসী বা ইন্ডিজেনাস শব্দে রূপান্তর করার জন্য। কিন্তু কেন এই শব্দের খেলা? আদিবাসী কিংবা উপজাতি, এই দুটির মধ্যে পার্থক্যটা কোথায়? কারণ জাতিসংঘের ILO কনভেনশন ১৬৯
এবং ২০০৭ সালের আদিবাসী অধিকার ঘোষণাপত্র অনুযায়ী কোনো গোষ্ঠীকে আদিবাসী স্বীকৃতি দিলে সেই ভূমির উপর তাদের নিরঙ্কুশ এবং স্বাধীন অধিকার প্রতিষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রের সেনাবাহিনীর মুভমেন্ট থেকে শুরু করে যে কোনো উন্নয়ন কাজে তাদের ভেটো দেবার ক্ষমতা চলে আসে। সোজা কথায় এটি হলো একটি স্বাধীন রাষ্ট্রের ভেতরে আরেকটি স্বাধীন রাষ্ট্র, যা জম্মুল্যান্ড প্রতিষ্ঠার আন্তর্জাতিক আইনি ব্লুপ্রিন্ট। অর্থাৎ আপনি যদি কাউকে আদিবাসী বলেন, তাহলে বাংলাদেশের সরকার সেই ভূখণ্ডে নিয়ন্ত্রণ হারাবে। পুরোপুরি নিয়ন্ত্রণ না হারালেও অনেক দিক দিয়েই সরকার সংকুচিত হয়ে পড়বে। আর এজন্যই পাহাড়িরা নিজেদেরকে আদিবাসী এবং ইন্ডিজেনাস হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। পাহাড়ের সাধারণ মানুষ যারা সমতলের বাঙালিদের সাথে মিলেমিশে শান্তিতে থাকতে চায়, তারা এই ভূরাজনীতির কিছুই বোঝে না। কিছু সুবিধাভোগী নেতা এবং বিদেশি ডলারে পুষ্ট সুশীল সমাজ এই শব্দের ফাঁদ পেতে রাষ্ট্রকেই জিম্মি করার খেলায় নেমেছে। পাহাড়ের গহীনে আজ কেবল জিএসএস বা ইউপিডিএফ নয়, নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে কেএনএফ বা কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের মতো দুর্ধর্ষ সশস্ত্র গোষ্ঠী। এদের হাতে এমন সব অত্যাধুনিক স্নাইপার রাইফেল, নাইট ভিশন গগলস, ড্রোন এবং ইন্টিসেপ্টেড স্যাটেলাইট কমিউনিকেশন ডিভাইস রয়েছে, যা অনেক দেশের নিয়মিত বাহিনীর কাছেও থাকে না। এই অস্ত্রগুলো কোথা থেকে আসছে? ভারত এবং মিয়ানমারের দুর্গম সীমান্ত দিয়ে এই অস্ত্রগুলো অনায়াসেই দেশের ভেতরে ঢুকছে। মিজোরাম এবং আসামের সীমান্তবর্তী অঞ্চলে এদের গোপন ট্রেনিং ক্যাম্পও রয়েছে বলে শোনা যায়। দর্শক, ভাবুন একবার, ভারতের সেভেন সিস্টার্সের কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যদি বাংলাদেশের ভেতরে এভাবে ট্রেনিং ক্যাম্প স্থাপন করত, ভারত কি এক মুহূর্তের জন্য তা মেনে নিত? অথচ বছরের পর বছর ধরে বাংলাদেশের বুকের ভেতরে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলো সীমানার ওপারে নিরাপদ আশ্রয় পাচ্ছে। পাহাড় নিয়ে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো, বিশেষ করে ভারতের এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, এদের আগ্রহের মূল কারণ হল এই বঙ্গোপসাগর। পাহাড়কে অস্থিতিশীল রাখতে পারলে বাংলাদেশ এবং মিয়ানমারের এই ট্রাই জংশনে একটি স্থায়ী বাফার জোন সৃষ্টি হবে। অর্থাৎ যারা বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নিতে চায়, তাদের জন্য পার্বত্য চট্টগ্রাম হল সবচেয়ে বড় একটি ট্রাম্প কার্ড। এই বিশাল দেশি বিদেশি ষড়যন্ত্রের পথে সবচেয়ে বড় কাঁটা হল বাংলাদেশ সেনাবাহিনী। আর এ কারণেই ঢাকার শাহবাগে বা শীতাতাপ নিয়ন্ত্রিত সেমিনারে বসে সুশীল সমাজ পাহাড় থেকে সেনা ক্যাম্প প্রত্যাহারের জন্য মায়াকান্না জুড়ে দেয়। তারা মানবাধিকার লঙ্ঘনের ভুয়া রিপোর্ট তৈরি করে আন্তর্জাতিক মহলে পাঠায়, কিন্তু তারা অত্যন্ত সুকৌশলে এই সত্যটি লুকিয়ে রাখে যে ৫৬,০০০ বর্গমাইলের এই দেশের ১ ইঞ্চি মাটির রক্ষার সাংবিধানিক দায়িত্ব সেনাবাহিনীর। সেনাবাহিনী সেখানে কোনো শক করে বসে নেই। অবৈধ অস্ত্রধারীদের হাত থেকে সাধারণ পাহাড়ি এবং বাঙালি উভয়কেই রক্ষা করার রাষ্ট্রের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্যই তাদের সেখানে থাকতে হয়। ষড়যন্ত্রকারীরা চায় সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক, যাতে তারা বিনা বাধায় তাদের বিচ্ছিন্নতাবাদী এজেন্ডা বাস্তবায়ন করে পাহাড়কে চিরতরে মূল ভূখণ্ড থেকে আলাদা করে ফেলতে পারে। দর্শক, ঘড়ির কাঁটায় রাত ৩টে। বান্দরবনের গহীন অরণ্যের কোনো এক অজানা খাদে জমাট বেঁধে আছে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ সেই নীরবতা ভেঙে বেজে ওঠে একটি এনক্রিপ্টেড স্যাটেলাইট ফোন। ফোনের ওপাশ থেকে আসা নির্দেশ শুনে সশস্ত্র দলের মুখে ফুটে ওঠে এক ক্রূর হাসি। তার ইশারায় অন্ধকারের বুক চিরে এগিয়ে যায় একদল ছায়ামূর্তি। বাইরে থেকে দেখলে মনে হবে পাহাড় কতই না শান্ত, কিন্তু এই শান্তির আবরণের ঠিক নিচেই টিকটিক করে বাজছে এক ভয়ঙ্কর টাইম বোমা। রাষ্ট্রের নীতি নির্ধারকরা যদি এখনই এই অদৃশ্য সুতোর টানগুলো ছিঁড়ে ফেলতে না পারেন, যদি কেবল রাজনৈতিক আপোষের আশায় এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে তোষণ করা অব্যাহত থাকে, তবে পাহাড়ের এই পুঞ্জীভূত বারুদ সেদিন বিস্ফোরিত হবে। যেদিন বিস্ফোরিত হবে, সেদিন আর আগুন কেবল পাহাড়ে সীমাবদ্ধ থাকবে না, সেই আগুন সমতলের মানচিত্রকেও পুড়িয়ে ছারখার করে দিবে। প্রিয় দর্শক, পাহাড়ের এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?